নিউজ 18 বাংলা প্রেজেন্টস লিডারশিপ কনক্লেভ 2025-এ আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আমরা আলাপ পর্বটা আরও একবার সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন বাপি দাস, ডিরেক্টর, জি বাপি বিরিয়ানি, ব্যারাকপুর অ্যান্ড বারাসাত। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন কৌশিক সাহা, ডিরেক্টর, কৌশিক রটকিং, এজি রাইড। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন মৃণাল আগরওয়াল, সিইও, দ্বারকা গ্রুপ অফ কোম্পানিজ। নমস্তে। আমার সঙ্গে রয়েছেন সৌরভ অধিকারী, সিওও, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার। অর্থবল নাকি মনোবল, নেতা হতে কোনটা জরুরি? আচ্ছা, আপনারা বলুন তো, বিল গেটস একদিনে কি মাইক্রোসফট বানিয়েছেন? এলন মাস্ক তিনি একদিনে কি বিশ্বের ধনীতম মানুষ হয়েছেন? আচ্ছা, অ্যামাজনের কথা যদি বলি, জেফ বেজোস প্রথম দিনই কি তার ব্যবসায় লাভের মুখ দেখেছেন? না, তিনি তো হাল ছাড়েননি। কথাই আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারুর জন্য থেমে থাকে না। আমরা এমন একটা সময়ে আছি, খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে আমাদের চারপাশ। চতুর্থ শিল্প বিপ্লব কাটিয়ে আমরা পঞ্চম শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছি। এরকম একটা পরিবর্তিত সময়ে আমরা একটু জানার চেষ্টা করব, আমরা একটু বোঝার চেষ্টা করব, নেতা হতে জরুরি কি, অর্থবল নাকি মনোবল? প্রথমে আমি চলে যাই সৌরভ বাবু আপনার কাছে। একজন লিডার হতে কোন কোন স্কিলগুলো দরকার আপনার কি মনে হয়? সবার শুরুতেই যেটা বলবো যে নেতা বলতে আমরা যে ধরনের মানুষকে সচরাচর ভেবে থাকি, সেটা আমাদের চোখের সামনে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা, তাদের কথাকে দূরে রেখে যদি আজকের কনক্লেভের ভাষায় আমরা লিডারশিপের ধারণায় যাই, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে যখন প্রথম একটা শিল্প বিপ্লবের ধারা আমাদের ভারতবর্ষে প্রথম এসে পড়লো, তখন জামশেদজি টাটা থেকে শুরু করে পরবর্তীকালে ধীরুভাই আম্বানি বা আজকের দিনের বাঙালির ক্ষেত্রে চন্দ্রশেখর ঘোষ, প্রত্যেকের জার্নি যদি আমরা দেখি, প্রত্যেকের জার্নির ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করব তাদের মনোবল, লক্ষ্য এবং তার সাথে তারা যখন এগিয়েছে তখন কিন্তু অর্থবল তাদের কাছে কিন্তু চলে এসছে অটোমেটিক্যালি। এরপর যদি আমরা দেখি যে সমস্ত কোম্পানিগুলো আজকে বিশ্বজুড়ে রাজ করছে, তাদের যে সমস্ত সিইওদের কথা যদি আমরা ভাবি, যারা হয়তো সেই অর্থে মালিক নয়, তারা কিন্তু সেই কোম্পানিগুলোকে একটা বড় পজিশনে নিয়ে গেছে। সেই জায়গার দিকে দাঁড়িয়ে যদি আমরা গুগলের ক্ষেত্রে সুন্দর পিচাই, বা আমরা যদি দেখি মাইক্রোসফটের ক্ষেত্রে সত্য নাদেলা, বা আমরা যদি আজকে দেখি চ্যাট জিপিটি, যে শব্দটার নাম আমরা প্রথম শুনছি, সেটাকে যেভাবে স্যাম অল্টম্যান যেভাবে ভেবেছিলেন, বা আজকের দিনে দাঁড়িয়ে এই নিউজ 18 নেটওয়ার্কের মঞ্চে দাঁড়িয়ে আমরা যদি বিশ্ব মজুমদার স্যারের কথা ভাবি, যে বিশ্ব মজুমদার স্যার কত কম সময়ের মধ্যে নিউজ নেটওয়ার্ককে আজকে পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বেশি ভিউয়ার এই চ্যানেলে নিয়ে আসতে পেরেছেন, তাহলে সেই জায়গার দিকে যদি আমরা দেখি, যে সব ক্ষেত্রে আমরা দেখব যে নেতা হওয়ার জন্য যে মনোবল, তার লক্ষ্য এবং লক্ষ্য স্থির রেখে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু সেই লক্ষ্যে কিন্তু পৌঁছানো সম্ভব। অর্থবল সেখানে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় না। আর একটা ভাবে যদি আমরা ভাবি, যে ভারতবর্ষ যখন স্বাধীন হলো, স্বাধীনোত্তর ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের স্পেস সায়েন্স বা ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা অত্যন্ত পিছিয়ে ছিলাম। সেই জায়গা থেকে এপিজে আব্দুল কালাম যেভাবে আমাদের স্পেস সায়েন্স বা ডিআরডিওর ক্ষেত্রে আমাদেরকে যে উন্নতির শিখরে নিয়ে গেছিলেন, সেক্ষেত্রে আমরা আমরা দেখব যে তার লিডারশিপ কিন্তু ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে কিন্তু অন্যতম একটা শক্তিধর দেশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশনস বা ডিআরডিওর ক্ষেত্রে অন্যতম ভূমিকা হিসাবে কিন্তু গ্রহণ করেছেন। আর পৃথিবীতে যে সমস্ত মতাদর্শ টিকে থেকেছে, সেটা সমাজ ক্ষেত্রে হতে পারে, রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, বা আর্থসামাজিক ক্ষেত্রে হতে পারে, সেটা যুগের সাথে চলেছে। যে সত্তা নিয়ে সেটা একমাত্র যিনি বলেছিলেন, তার মনোবল এবং তার লক্ষ্য বা তার চেতনা যেখানে স্থির ছিল, সেই মতাদর্শই কিন্তু যুগের পর যুগ ধরে পৃথিবীতে কিন্তু স্থায়ী হয়েছে। অর্থবল সেখানে কিন্তু কখনোই অন্তরায় হয়ে দাঁড়ায়নি। একদম। এই জায়গা থেকে বাপি বাবু আপনার থেকে জানবো, আচ্ছা আপনি তো একেবারে স্ক্র্যাচ থেকে উঠে আসা এবং তারপর একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানো, অর্থবল কি সেই সময় আপনার ছিল? মানে কোন রকমের মানসিকতা থাকলে একেবারে এই জায়গায় এসে পৌঁছানো যায়? দেখুন, অর্থবল আমার কোনোদিনই ছিল না। হুম। আমার মেন ছিল মনোবল। মনোবল আজকে আমাকে এই জায়গায় নিয়ে গেছে। আমাদের মনোবল এমন একটা জায়গা, মনোবল অর্থর থেকে মন হচ্ছে সব থেকে বড় জিনিস। মনোবল যদি না থাকে, তবে অর্থ আসবে কোথা থেকে? একদম। আজকে কোনো একটা কাজ করতে গেলে মনটাকে শক্ত করতে হবে। আমরা যেরকম দুজনে মিলে আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ, 2006 সাল থেকে একটা ঝোপড়ির মধ্যে আমরা একটা এই ব্রাঞ্চ করেছিলাম, যে ব্রাঞ্চ 2012-তে এসে আজকে কাস্টমার আমাদের একটা ব্র্যান্ড তৈরি করেছে। ভালো জিনিস খাইয়েছি,
ভালো পরিষেবা দিয়েছি, মেন্টালিটি সবসময় ভালো জিনিস খাওয়ানোর মতন চিন্তাধারা রেখেছি। 2012 থেকে কাস্টমার হাত থেকে আমাদের একটা ব্র্যান্ড তুলে দিয়েছে আমাদের কাস্টমার। তো আমি দেখলাম তখন তো পয়সা তো মানুষের দরকার আছে, সেটা তো নিশ্চয়ই, কিন্তু অর্থর থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে কি মন। মনটা আপনাকে বড় রাখতে হবে। হুম আপনি কাউকে খাওয়াতে দিল, আপনাকে মন বড় চাই। বলে না যে তোমার, আমাদের যেরকম মনে হয় যে এত বড় হার্ট, যে তোমার এত বড় মন যে তুমি এরকম ভাবে খাবার দিচ্ছ। হুম তো এইটা সব থেকে বড় জিনিস হচ্ছে, অর্থর থেকে সব থেকে মন হচ্ছে বড় জিনিস। আর আমি আজকের এটুকু বলতে পারি, আজকের আমাদের যুব সমাজকেও বলি, যে কোনো কাজ করো মনকে শক্ত রাখো। মনকে শক্ত রাখো, তুমি কাজে এগিয়ে যাবে। এগিয়ে যাওয়া মানে তোমার অর্থ আসবে। কৌশিক বাবু, আপনার থেকে একবার জানবো, উনি যেমন বলছেন যে মনোবলটা সত্যিই থাকা দরকার, পাশাপাশি অর্থ বলও তো একেবারে পারস্পরিকভাবে জড়িত। কিন্তু বয়সের কথা যদি আমরা বলি, মানে আমরা যদি এই প্রশ্নটা সরাসরি করি যে নেতা হতে কি কোনো বয়স সীমা থাকে? কারণ আমরা দেখছি যে যিনি নেটফ্লিক্স লঞ্চ করেছেন, রিড হাস্টিংস, তিনি 37 বছর বয়সে লঞ্চ করেছেন। অন্যদিকে আবার স্টারবাকসের প্রতিষ্ঠাতা, তিনি 57 বছর বয়সে লঞ্চ করেছেন। কলোনেল হারল্যান্ড 67 বছর বয়স, তিনি কেএফসির ফুড চেন পুরো তৈরি করলেন। মানে একদিকে 32, একদিকে 67, মানে বয়স সীমাটা তো উদাহরণ বলছে যে কোনো সীমা হতে পারে না। সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, বয়স একটা নাম্বার। আমরা যদি সেইভাবে চিন্তা করি তো আমাদের লাইফে বয়স বলে কিছু নেই। আমাকে ভাবতে হবে, আমার যদি মন শক্ত থাকে আমি 60 বছরেও নিজেকে 10 বছর মনে করব। ম্যাচুরিটির কোনো না, নাম্বার হয় না। না, অ্যাকচুয়ালি মনোবল যখন আপনার কাছে থাকবে তখন অটোমেটিক্যালি আপনাকে ম্যাচুরিটি অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে। আর ম্যাচুরিটি আসেই মনোবল থেকে। এবার আপনি যে কোনোই কাজে, যে কোনো জায়গাতে আপনি যখনই একটা মন থেকে করবেন, আপনি হয়তো কিছুই জানেন না, আপনি ওই লাইনে ফার্স্ট এসেছেন, কিন্তু সেটা আপনি যখন মন থেকে কোনো কাজটা করছেন, ওটা আপনাকে অটোমেটিক্যালি সেই বুদ্ধিটা দিয়ে দিবে এবং সেই ফিল্ডে গিয়ে আপনাকে কি করতে হবে, কি করলে সেখানে আপনি নাম্বার ওয়ান হতে পারবেন, এগুলো এভরিথিং ডিপেন্ড করে মনের উপরে। আপনার মনের মধ্যে থেকেই আপনার একটা ভিশন তৈরি হয়, সেই ভিশন থেকে একটা মিশন আসে, সেখান থেকে মানুষ একটা জায়গা পেয়ে যায়, সেই জায়গা থেকে মানুষ একটা জায়গাতে গিয়ে লিড করে, তখনই সে একটা লিডার হয়ে যায়, যেটা আমি আচ্ছা, মনে করি। सौरभ जी आपसे पूछना चाहेंगे, जब एक लीडर को, हम लोग जानते हैं कि कभी कभी लीडर को फेलियर का सामना करना पड़ता है, जिस वक्त ये फेलियर का सामना करना पड़ रहा है उस वक्त फाइनेंशियल स्ट्रेंथ या फिर मेंटल स्ट्रेंथ, कौन सी बुनियाद या फिर कौन सी मजबूती उनको ज़्यादा सपोर्ट करती है? उस वक्त की रिक्वायरमेंट क्या होती है? We are talking about mental strength as well as our determination. So I think both have their equally important and critical parts. It's not that we can discriminate that we don't need financial strength or mental strength. There are points where we need financial strength also, because sometimes it gives us the initial backing to start off. We need to start a campaign or something. But if a leader wants to start a campaign, if he has the financial backing, he'll be able to do it with much more ease. He can use and put his vision into place. Sometimes the long-term aspect of financial strength helps a leader a lot. Even in businesses, we have seen the long-term impact for if you have the financial backing, or you always need venture capitalists to support you. Any business which started as a small venture also, it needed a venture capitalist to support it. So we saw that financial strength is important. But then again, when we talk about the determination or the mental ability, so that is which is the driving force for a leader or for a business person as well. In the times of adversity, we are not able to come out just if we have the financial backings, but we need the vision for it, the innovation, the new technologies which we can put in. So It is correlated. It is correlated, definitely. I think leveraging the financial strength with the determination is something which makes you much more successful. So we cannot divide that, okay, we don't need financial backing. We need financial backing along with determination. That makes you very, very successful. We can't deny a single thing. Yes, I cannot discriminate that I just want the determination and not the financial backing. If I can leverage the financial backing along with my determination, that is which is going to make me much, much
successful as a leader, as a businessman, as a part of the society. সৌরভ বাবু, আপনার থেকে জানবো। আমরা দেখেছি ভেরি রিসেন্টে ঋষি সুনাক তিনি সোশ্যাল সাইটে একটা পোস্ট করেছিলেন যে জীবনে সফল হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াটা জরুরি নয়। উনি পোস্ট করেছেন, প্রচুর কমেন্ট পড়েছে। কেউ বলছেন এটা বিভ্রান্তিকর, কেউ বলছেন এটা সমর্থনযোগ্য নয়। আচ্ছা, ওনার পোস্ট আমরা ছেড়ে দিচ্ছি। আমরা যদি সরাসরি এই প্রশ্নটা করি যে সত্যিই কি একজন নেতা হতে বা জীবনে সফল হতে বিশ্ববিদ্যালয়ের সোকল ডিগ্রিগুলো থাকাটা, নামের পাশে ভুরি ভুরি ডিগ্রি থাকাটা কতটা জরুরি? প্রত্যেকটা মানুষের শিক্ষাটা আসে তার কিন্তু ভেতর থেকে। ডিগ্রিটা হচ্ছে গিয়ে তার কাছে একটা প্রয়োজনীয় কিন্তু স্টেপ। ডিগ্রি না থাকলে কিন্তু আমরা ধরুন যে সমস্ত সিস্টেমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ডিগ্রিটা কিন্তু একটা প্রয়োজনীয় একটা ধাপ। যদি আমরা কোনো চাকরির ক্ষেত্রে বলতে পারি বা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ডিগ্রিটা একটা কিন্তু ধাপ হিসাবে কিন্তু চিহ্নিত। কিন্তু একটা মানুষকে জীবনে সাকসেসফুল হতে গেলে তার ক্ষেত্রে কিন্তু ডিগ্রিটা তার একমাত্র ধাপ নয়। তার মধ্যে যদি প্রকৃত শিক্ষা থাকে, তার মধ্যে যদি প্রকৃত কনসেপ্ট থাকে, তাহলে ডিগ্রিটা তার ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র একমাত্র তার কিন্তু ধাপ নয়। তাই ডিগ্রি ছাড়াও বহু মানুষ জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা বা সেগুলোরও প্রয়োজনীয়তা আছে। কারণ যদি আমরা একদম ট্র্যাডিশনাল দিন থেকে আজকে অবধি আসি, অর্থাৎ গুরুকুল সিস্টেম থেকে আজকের আধুনিক যে বিশ্ববিদ্যালয় বা হচ্ছে গিয়ে ওপেন এআই এর যুগে যে পড়াশোনার বিশ্ববিদ্যালয় বা সেই ধরনের যে সমস্ত সার্টিফিকেশন প্রোগ্রাম, সব ক্ষেত্রেই কিন্তু একটা শিক্ষকের প্রয়োজন এবং শিক্ষকের শেখানোর জন্য শিক্ষার্থীর প্রয়োজন। তাই ট্র্যাডিশনাল সিস্টেমে যেরকমভাবে বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ের প্রয়োজনীয়তা ছিল, আজকের দিনেও সেই প্রয়োজনীয়তা আছে, ভবিষ্যৎ দিনেও প্রয়োজনীয়তা থাকবে। কিন্তু জ্ঞান কেবলমাত্র এই ধরনের কিন্তু কনসেপ্ট বা এই ধরনের কোট আনকোট সিস্টেমের মধ্যে কখনোই প্রবাহিত হয়নি, আজকেও প্রভাবিত হয় না, পরবর্তীকালেও প্রবাহিত হবে না। জ্ঞানটা ভেতর থেকে আছে এবং যেটা চিরন্তন। চিরন্তন। বাপিবাবু, আপনার থেকে জানবো। আমরা দেখছি যে যে কোনো জিনিস বা যে কোনো লক্ষ্য অর্জন করার জন্য আমাদের কি দরকার? মনোবলকে অক্ষুণ্ণ রাখতে হবে, দীর্ঘদিনের প্রচেষ্টা, ধৈর্য, এগুলো খুব দরকার। মানে আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এই প্রশ্নটা আপনাকে করছি, সেই মন্ত্রটা কি? দেখুন, একটা প্রতিষ্ঠানকে বাড়ানোর পিছনে একজনের হাত থাকে, যেই হাতটা আমার মিসেসের। আচ্ছা। আজকে আপনি জানেন না হয়তো, আমি যখন ফুটপাতে ছিলাম এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর জন্য, এমন দিন গেছে, ওই বললাম না যে মনোবলটা আমরা কোনোদিন হারাইনি, দুজনেরই। মনোবলের যোগান দিয়েছেন আপনার স্ত্রী। একদম আমার সাথে সাথে সে মনোবল আমার মনে যেরকম ও যোগ দিয়েছে, আমি ওর মনে যোগ দিয়েছি। সেটা কিভাবে? এমন দিন গেছে যে আমি সার্ভ করতে হয়েছে ওকে। ফুটপাতে কি হয়, জলের অসুবিধা, লাইটের অসুবিধা, মানে বিভিন্ন রকম অসুবিধা ফুটপাত বলে যা হয়। সেই জায়গায় আমার কাস্টমাররা কিন্তু আমাকে যা জিনিস খেয়েছিল, আজকে আমার যে কাউন্টারগুলো আছে আজকে ঝাড়ের মধ্যে এসির মধ্যে বসে খাচ্ছে। কিন্তু তারা কিন্তু মনে রেখেছে যে বাপিদা ফুটপাতে যা খাইয়েছিল সেম জিনিস সেই কোয়ালিটি মেনটেন করে আজকে এই জায়গায় এসছে। আজকে আমরা যত কষ্ট করেই খেয়েছি তারা মনে রেখেছে। আজ অবধি সেই কাস্টমারগুলো আমার দোকানে আসে এখন অবধি। আজকে 18-19 বছর হয়ে গেল, কোয়ালিটি কম্প্রোমাইজ হয়নি, কোনো কম্প্রোমাইজ নেই এবং সৎভাবে আমি বিজনেস করে গেছি। এক মনে দুজনের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ ব্যবসাটা করে গেছি। কৌশিক বাবু, উনি বলছেন যে সততার উপর ভর করে উনি নেতা হওয়ার মূল মন্ত্র উনি বলছেন সততা এবং ভরসা, এই দুটোর উপর তো ভর করতেই হবে নেতা হতে গেলে। কিন্তু চাণক্য নীতি বলছে যে সতর্ক থাকাটাও তো অত্যন্ত জরুরি। মানে আমরা এমন একটা সময় রয়েছি, ডিজিটালাইজেশন বলুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, এই সময় দাঁড়িয়ে একজন নেতার সতর্ক থাকাটাও কতটা প্রয়োজন? সতর্ক মানে সততা মূল মন্ত্র উনি বলে দিলেন, সতর্ক, অ্যালার্ট, অ্যাওয়ারনেস। হ্যাঁ, সতর্ক থাকা তো খুবই প্রয়োজন রয়েছে, কারণ সতর্ক না থাকলে একটা নেতা হতে গেলে এটা বোঝা যাবে না যে পিছন থেকে আমার এগেনস্টে কি প্ল্যানিং চলছে। আজকে যদি আমি সতর্ক না থেকে আমার কোনো প্ল্যানিং ছাড়া যদি আমি এগিয়ে যাই, তাহলে সেই জায়গা থেকে আমি ফলো করতে পারি। তো সেই জন্য আমি যখনই কোনো কাজ করব, আমি করি কিংবা যে কোনো মানুষ কোনো একটা লিডার যদি করতে চায়, তাকে সবার আগে ভাবতে হবে যে আমাকে এটা সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। কারণ সতর্ক থাকলে পরেই সেই জায়গাতে সমস্ত কিছু আগে পিছনে চিন্তা করে সে সেই জিনিসটাকে এমন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে, তখন সেইখান থেকে সে আর নিচে যাওয়ার কোনো প্রশ্ন থাকবে না। সেই জন্য সতর্ক থাকাটা প্রচণ্ডই প্রয়োজন রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। মৃণাল জি, आपसे पूछना चाहेंगे।
what will be the prima facie of the basic responsibility for a leader? If I think it's not just a leader, if for any successful person their social responsibility when it comes to give one more most important thing which I consider is giving back to the society. If it's the successful people who lead from the front and they show the path, they show the way that this is how we can help the society. When we have achieved success, it's not that everyone who achieves success can give back to the society, but people who can give back to the society in ways of donations, in ways of leading campaigns, in ways of coming and showing mentorship to people who don't have the basic platform for it. That is something very important, I think, that giving back to the society. Giving back to the society can be in very various ways as well. You can start off with a mentorship program. We can have been in a correct spot at the right time to have achieved those mentorships. There is a term CSR. Not exactly only CSR, but if I have achieved success, it's not necessarily just my hard work. Maybe the universe aligned for my success, the stars were aligned. But people who don't have those facilities, we can provide them with those facilities. We can empower them. Then there are many other issues as well. There are social responsibility issues, which we can work upon. Ethical leadership, we can show to the society that, okay, now this is something which we can guide you. Because a person who is not successful, the society will not hear from him. But if you're a successful person, people look up to you for your leadership. They want to be mentored by you. So these are some things I think a person who is successful or a leader should give back to the society in this way. So ethically, we should be morally responsible towards the society. Can every successful person become a leader? It's not necessarily that every successful person can be a leader. বিতর্কিত প্রশ্ন, হ্যাঁ। It's not necessarily every successful person can be a leader, because a leader has But every leader is a successful person. A leader is successful in many ways, because a leader can lead from the front and can show the correct path. But whereas a successful person is not necessarily, he can show the successful or the correct path to everyone. That's what I think. একদম ওই জায়গা থেকেই সৌরভ বাবু আপনার থেকে জানবো, আপনার কি মনে হয়, মানে ভাইস ভার্সা, যেমন আমি বললাম যে প্রত্যেক সফল মানুষই কি একজন নেতা, নাকি প্রত্যেক নেতাই একজন সফল মানুষ, কোনটা হতে পারে? যে কোনো সফল মানুষকে সে কিন্তু যখন সফল হয় তখন কিন্তু তার মধ্যে ডেভেলপমেন্টটা করতে ইনক্লুসিভ ভাবে প্রত্যেককে নিয়ে, তাই তিনি কিন্তু অটোমেটিক্যালি তিনি কিন্তু লিডার হয়ে যান। বা প্রত্যেক লিডার যে সফল হয়েছেন মানে সেটা নাও হতে পারে, বা হচ্ছে বহু ক্ষেত্রে বহু নেতা সফল হয়েছেন, পরবর্তীকালে তার হয়তো সফলতা চলে গেছে, সেরকম এক্সাম্পল আছে। কিন্তু সফল হতে গেলে তাকে কিন্তু লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে না থাকলে সে কিন্তু সফল কখনোই হতে পারে না। তাহলে এই জায়গা থেকে উদ্যোক্তাদের বা নেতাদের, আমরা যেটা আমরা ইউজ করছি, সামাজিক দায়িত্বগুলো কি থাকছে? না, সব সময় সামাজিক দায়িত্ব থাকে, কারণ যে সাফল্য পাচ্ছে সেই সাফল্য কিন্তু তার একার জন্য নয়। সে যে সাফল্যটা পাচ্ছে সে কিন্তু সমাজের থেকেই সাফল্য পাচ্ছে। টিম ওয়ার্কও বটে, মানে একটা টিম ওয়ার্কও তো বটে। টিম ওয়ার্ক তো অবশ্যই, কারণ কেউ একা সাফল্য পায় না। যে কোনো লিডারশিপের আন্ডারে যে সমস্ত পিপলরা থাকে, বা বলা যায় তার মেন্টারশিপে যে ধরনের পিপলরা থাকে, তাদের প্রত্যেকের কিন্তু কোয়ালিটিগত ডেভেলপমেন্টের ফলে কিন্তু ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা হয়। কখনো একার দ্বারা কিন্তু সফলতা আসে না। সফলতা আসতে গেলে কিন্তু প্রত্যেককে নিয়েই তার সফলতা আসতে হয়। তাহলে সামাজিক দায়িত্বগুলো কি হবে, মানে সেটা কি কি হতে পারে, মানে আমি সেটাই জানার চেষ্টা করছি। না, সামাজিক দায়িত্বর ক্ষেত্রে যেরকম ভাবে ধরুন যারা সফল হচ্ছে, যারা সমাজে একটু পিছিয়ে পড়া, সেটা হতে পারে স্কিলের দিক থেকে তাদের স্কিল এনহ্যান্সমেন্ট করার তার একটা কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। কেউ ধরুন মেডিকেল সেক্টরে খুব ভালো কাজ করছে, তার কিন্তু কাজ থাকবে যে সামাজিকভাবে যে সমস্ত মানুষ মেডিকেল সেক্টরে একটু পিছিয়ে আছেন তাদেরকে সাহায্য করা, বা যারা আজকের দিনে খুব সফল এন্টারপ্রেনিউর, যারা আজকের ডেটে কলেজের থেকে যারা স্টার্ট আপ করতে চাইছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদেরকে কিন্তু তাদের পাশে দাঁড়ানোটা কিন্তু সফল এন্টারপ্রেনিউরদের কাজ। এবং যেই স্টার্ট আপ ইকোসিস্টেমকে যদি আমরা তৈরি করতে হয়, তাহলে সেই ধরনের সফল এন্টারপ্রেনিউরদের কিন্তু প্রয়োজনীয়
যে আজকে ক্যাম্পাসের মধ্যে থেকে যাতে তাদের ভবিষ্যৎ দিনে সফল এন্টারপ্রেনিয়ার তৈরি করা যায়, তার জন্য তারা যাতে কাজ করতে পারে। বা আজকের দিনে আর একটা শব্দ আমরা লক্ষ্য করছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ হচ্ছে গিয়ে যে কোনো ডেভেলপমেন্টের জন্য কিন্তু পরিবেশ, প্রকৃতি, সমাজ কোনো কিছুকে ছাড়া কিন্তু কোনো ডেভেলপমেন্ট নয়। তাই সাস্টেনেবল ডেভেলপমেন্টও কিন্তু একটা অত্যন্ত প্রয়োজনীয় মাপকাঠি যে কোনো সফলতার জন্য। তাই সফলতা কেবলমাত্র একজনের কিন্তু নিজস্ব অধিকার নয়। যে সফল হয় সে একটা সামাজিক জীব, সমাজ থেকে তার সফলতা আসে, সেই সফলতাটাকে সমাজের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে দেওয়াটা তার কাজ। তার ফলে যদি ছড়িয়ে দিতে পারে তাহলেই সে কিন্তু জীবনে একমাত্র সাকসেসফুল হতে পারবে। সাকসেসের অর্থ এই নয় যে সে কত বেশি টাকা ইনকাম করলো, বা সাকসেসের মানে সেটা অর্থ নয় যে তার কত বেশি নাম হলো, তার কত প্রাইজ পেলো, তার কত বেশি ফেম বা হলো, ইয়ারলি টার্নওভার কত হলো, সেটা নয়। একদম একদম, মানে এটা কখনোই নয়। এবং গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু এই জন্য যে সিএসআর স্কিম বা সিএসআর স্কিমের মাধ্যমে হচ্ছে গিয়ে মানুষের জন্য, ডেভেলপমেন্টের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়ার যে কর পরিকল্পনা, সমস্ত কিছু যে করা হয় প্ল্যানিং এর মাধ্যমে, তার এটাই কারণ যাতে যে ডেভেলপ, সে যাতে আন্ডার ডেভেলপড পিপিলকে সবসময় ডেভেলপমেন্টের ছোঁয়ায় নিয়ে আসতে পারে, যে সেটাই হবে তার সফলতার মাপকাঠি। যাতে সামাজিক ক্ষেত্রের প্রত্যেকটা এন্টিটিকে যদি তার সফলতা টাচ করে যায়, সেটাই হবে সাফল্যের একমাত্র মাপকাঠি। কৌশিকবাবু বলছিলেন যে যারা নেতা বা যারা উদ্যোক্তা, তাদের এগিয়ে আসা উচিত তরুণ প্রজন্মের জন্য, তরুণ প্রজন্মকে হাতে হাত ধরে শেখানোর জন্য, এবং স্টার্ট আপ, উনি টার্মটা ইউজ করলেন। আমরা জানি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে স্টার্ট আপের সংখ্যা 4,967। 4 বছরে আমরা দেখেছি 3 গুণ বেড়েছে সংখ্যাটা। আপনাদের মতন যারা উদ্যোক্তারা রয়েছেন, তারা তরুণ প্রজন্মের জন্য কি ভাবছেন? কিভাবে তারা এগিয়ে আসবে এবং তারা আগামীর উদ্যোক্তা হবেন বা আগামীর নেতা হবেন? যে কোনোভাবে আমরা যেই কনসেপ্ট নিয়ে আমরা আমাদের কাজ করছি, এটা সবাইকে সবার মধ্যে একটা প্রেরণা জোগানোর জন্যে, যে কোনো কাজ ছোট না, কোনো কাজ বড় না। একটা কোনো মানুষ হয়তো প্রথমেই ভাবছে যে আমি একটা কোনো বড় কিছু থেকে একটা বড় জায়গায় পৌঁছাবো। নো, যেটা মনে আসে, যার যেই দিকে লক্ষ্য, যার একটা ছোট জিনিসেও যদি খুব বেশি লক্ষ্য থাকে, তাকে সেই জায়গা থেকে অনুপ্রাণিত করতে হবে যে এই জায়গা থেকেও তুমি এগিয়ে যেতে পারো। তো এইভাবেই এক একটা মানুষ যদি সব মানুষকে যদি এইভাবে উপকার করতে পারে, একটু কিছু বোঝাতে পারে যে এইভাবে যেই জিনিসে তোমার মাথায় চিন্তা আছে সেটাকে যদি এইভাবে করো, তাহলে তুমি একটা জায়গায় পৌঁছে যাবে। তো এইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। তার যে লাইনে যেটুকুন জ্ঞান আছে সেটা যদি আমরা দিতে পারি, তো অবভিয়াসলি আমাদের তরফ থেকেও, আমাদের থ্রু দিয়ে অনেক লোক এন্টারপ্রেনার হতে পারে, স্টার্ট আপ তৈরি করতে পারে। বাপিবাবু, প্রত্যেকেই বলছেন যে প্রত্যেক উদ্যোক্তাকে এগিয়ে আসা উচিত, তরুণ প্রজন্ম যাতে সেক্ষেত্রে তারা শেখেন, তারা বোঝেন। আপনি কি রেসিপি শেখাবেন নাকি তরুণ প্রজন্মকে? দেখুন, সব থেকে বড় জিনিস, কাজ কোনোটাই ছোট না। একদম। যে কাজটা করবে, আমি একটাই বলেছি না, সে সেই কাজটাই মনোবল দিয়ে করতে হবে, তাকে সৎভাবে করতে হবে। সে অটোমেটিক সে আগে পৌঁছাবে, আগে যাবে। মনোবল দিয়ে করতে হবে, সৎভাবে করতে হবে, আগে যেতেই হবে। আমি আজকের যুব সমাজকে এটাই বলবো, কোনো কাজ ছোট নয়। তোমরা যে কাজটাই করবে একদম নিজের মন থেকে করো, অনেস্টলি করো, সৎভাবে করো, সব সময় আগে বেরোতেই হবে তোমাকে। He is claiming honesty is the last word for being a successful leader. What would be your opinion regarding this? Say what he is saying is actually very correct, because if you are not honest to the profession in which you are, you can never succeed in it. So yes, with honesty, but there needs to be some added skills, determination, hard work, and you have to be totally passionate about whatever you are doing. Once you are passionate about anything, you can achieve success in no matter what you are looking for. So success, the recipe for success is being honest and passionate about your skill, about your profession. ওয়ান লাইনার যদি আপনার থেকে জানতে চাই, কনক্লুড করব কিভাবে, অর্থবল নাকি মনোবল? শেষটা প্রথমে কিভাবে মনোবল, হবে? মনোবল থাকলেই অর্থবল আসবে। অর্থবল নাকি মনোবল, একদম মানে শেষ ওয়ান লাইনার। আমার কাছে তো একটাই কথা বারবার বলছি, মনোবল মেন। সততা এবং মন। আপনি? আমার ক্ষেত্রেও সেম। মনোবল যদি স্ট্রং থাকে, অর্থ অটোমেটিক্যালি জেনারেট হবে। মন যদি স্ট্রং না থাকে, হাজার অর্থ থাকলেও সেটা নষ্ট হবে। ওয়ান লাইনার ফর আপকামিং জেনারেশন। For me, it is leveraging your financial strength through your determination to achieve success. মানে আমরা এতটুকু বুঝলাম যে যে কোনো ফিল্ডেই যদি আমরা চাই যে সফলতা আসুক, তার কোনো শর্টকাট নেই। পরিশ্রম করতে হবে, পরিকল্পনা মাফিক পরিশ্রম করলে শেষমেশ বাজিমাত হবেই।